আজকের এরকম একটি সিদ্ধান্তের কারণে আমাদের আজকে আগে বুঝতে হবে যে কোন কোন জায়গায় সর্বপ্রথম আঘাতটি আসছে। সর্বপ্রথম যে জায়গায় আঘাতটি আসছে সেটি হচ্ছে আমাদের উপর, যারা উচ্চ পর্যায়ে আমরা সঙ্গীত নিয়ে কাজ করছি, সঙ্গীত নিয়ে পড়ালেখা করছি। আমরা সবাই জানি সঙ্গীত নিয়ে পড়ালেখা করি, আমরা সবাই যখন শিল্পী হবো না, ঠিক তেমনই আমাদের মধ্যে অনেক মানুষজন আছে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন ভালো করে, তো আবার প্রাথমিক বিদ্যালয়, এবং এই সিদ্ধান্তটি আমাদের উপর সবচেয়ে বড় একটি আঘাত তৈরি করেছে। আমাদের বিশাল একটি সংখ্যক মানুষজন আমরা সারা বাংলাদেশে আমাদের আছে এবং আমাদের একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ এখানে ছিল, যেটি আমরা এই সিদ্ধান্তের কারণে হারিয়ে ফেলছি। দ্বিতীয়ত যে আঘাতটা আমাদের আসছে সেটা হচ্ছে সংস্কৃতির উপরে। সংস্কৃতির উপরে যে কারণে আঘাতটি আসছে আমরা সকলেই জানি, গোড়া থেকে কোনো কিছু চর্চা না করলে সেই সংস্কৃতি ছড়ায় না, বা সেই সংস্কৃতি ভালোভাবে মানুষের মাঝে উদ্বুদ্ধ করে না বা অনুপ্রাণিত করে না। তো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বলতে আমরা এই জায়গাটিতেই বুঝি যে যেইখানে আমরা কোনো কিছু শুরু করলে সেটি প্রপার ওয়েতে মানুষের মাঝে ছড়াবে। সুতরাং প্রাথমিক বিদ্যালয়গুলোতে যখন সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষার মতো বিষয় দুটি বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা অনুমান করতেই পারি যে এটা আমাদের সংস্কৃতির উপরে অনেক বড় একটা প্রভাব ফেলবে। কারণ বাচ্চাদের মনে যে সংস্কৃতি বিষয়ক যে চিন্তা চেতনা, যে অনুপ্রেরণা, সেটি ঠিকভাবে তৈরি হবে না। সেই সাথে আমরা সকলেই জানি সঙ্গীত শিক্ষা মানুষজনদের মধ্যে দেশপ্রেম জাগরণ করে, সেই সাথে হচ্ছে তাদেরকে প্রতিবাদের ভাষা দেয়, এবং সঙ্গীত প্রত্যেকটি মানুষকে তৃতীয় নয়ন দান করে। নয়নের মাধ্যমে তারা এই পৃথিবীকে ন্যায়ের ভাবে সুন্দরভাবে দেখতে শেখে, তারা অন্যায়কে বর্জন করতে শেখে। আমরা সকলেই দেখেছি জুলাই অভ্যুত্থানে কিন্তু গান আমাদের অনেক বড় একটি ভূমিকার জায়গায় ছিল, এবং ছোট ছোট বাচ্চারা কিন্তু এই গানের মাধ্যমে আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। সুতরাং আমাদের যখন এই যে এই শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়াটি বাতিল হলো, তখন আমরা সবাই এটা বুঝতে পারি যে এইখানে যে বাচ্চারা যে এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সঙ্গীত শিক্ষা থেকে তারা যখন বঞ্চিত হবে, এটা সংস্কৃতির জায়গায় বিশাল একটি প্রভাব ফেলবে, এবং এই সংস্কৃতির প্রভাব ফেলাটা আমাদের জন্য যথেষ্টভাবে উদ্বেগজনক এবং যথেষ্টভাবে হতাশাজনক। তাই সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তারা যেন আবার এই প্রজ্ঞাপনটি রাখে এবং এই প্রজ্ঞাপনটি পুনর্বহাল করে। এটাই হচ্ছে আমাদের আজকে সকলের দাবি। এই দাবিটি নিয়েই আমরা সকল ছাত্রছাত্রীরা, আমাদের সকল সম্মানিত শিক্ষকগণ এখানে আমরা একত্রিত হয়েছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আজকে এখানে সমবেত হওয়ার জন্য। আসলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই জমায়েতটা করতে পেরেছি, কিন্তু আমাদের খুব ভালো লাগছে যে আমাদের ডাকে, আমাদের আহ্বানে সঙ্গীত প্রেমী এবং সংস্কৃতির ধারক যারা সংস্কৃতিকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, এই ভূখণ্ডকে ভালোবাসে, তারা সকলে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। আপনাদের সবার জানানোর জ্ঞাতার্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আহ্বানে শুধু ঢাকায় নয়, আমরা বাংলাদেশের অন্যান্য বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদেরকেও এই কর্মসূচির জন্য আহ্বান জানিয়েছি, এবং খুব সফলভাবে আমাদের ঢাকার বাইরে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রবীন্দ্র সৃজনকলা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগে আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে, এবং ত্রিশাল বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়তেও এই কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের জন্য আসলে এই জায়গায় আজকে দাঁড়ানোর কথা ছিল না। আমরা সঙ্গীতের মানুষ, আমরা সংস্কৃতি প্রেমী মানুষ, সবসময় আনন্দ উদযাপনে কিংবা একটা খুশির মুহূর্তে একত্রিত হই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে 2025 সালে এসে এত ডাইভার্স একটা কান্ট্রিতে আমরা বসবাস করছি, এবং সেই জায়গাটাতে আমাদের সঙ্গীতের মতো একটা বিষয়কে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, এবং সেই দাবিতে আজকে আমাদের এখানে একত্রিত হতে হয়েছে। আমাদের জন্য আরো দুঃখজনক যে সঙ্গীত বিষয়টাকে শুধু একটা বিনোদনের মাধ্যম হিসেবে এখন আমাদের বাংলাদেশে অনেক জনগণ এই বিষয়টাকে দেখে, কিন্তু আমরা জানি এবং আমরা যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না, সঙ্গীত শুধু ভালো লাগার বিষয় না, সঙ্গীত অধ্যয়নের বিষয়। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সঙ্গীত একটা ফ্যাকাল্টি হিসেবে বিবেচ্য। আপনারা যদি বাংলাদেশের বাইরে যেও দেখেন, আপনারা দেখবেন বহির্বিশ্বে প্রত্যেকটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মিউজিক ইটসেলফ ইজ আ ফ্যাকাল্টি। সো এখানে আসলে প্রতিবাদের কোনো বিষয় না যে কেন আসলে এটা থাকতে হবে। এটার প্রয়োজনীয়তা আমি মনে করি শিক্ষা ও গণশিক্ষা যারা অধিদপ্তরের যারা এই ডিসিশনগুলো মেক করে এবং যারা শিক্ষক আছে তাদের সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া। আমাদের এখানেই আক্ষেপের জায়গা যে তারা আসলে কতটুকু এই বিষয়টা জানে, সঙ্গীতের প্রয়োজনীয়তা আসলে কতটুকু। প্রাথমিক শিক্ষা বলতে আমরা বুঝি ক্লাস 1 থেকে 5 এর বাচ্চারা, তারা একদম শিশু বাচ্চা, এবং এই বয়সটাকে বলা হয় আসলে ফাউন্ডেশন এজ।
ফাউন্ডেশনেই যে আমাদের অন্যান্য যেসব সাবজেক্টগুলো দরকার হয়, যেমন গণিত, ইংরেজি, বাংলা, তার পাশাপাশি আমাদের সঙ্গীত, অঙ্কন, শারীরিক শিক্ষা, প্রত্যেকটা বিষয় খুবই বেশি গুরুত্বপূর্ণ। শুধু এই না যে সে বড় হয়ে সে যখন ইউনিভার্সিটি লেভেলে উঠবে সেই বিষয়টা নিয়ে অধ্যয়ন করবে কিনা। সঙ্গীত দরকার এই জন্য, শারীরিক শিক্ষা দরকার এই জন্য, যাতে করে একটা শিশু তার প্রাথমিক বয়স থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একটা সুস্থ মানুষ হিসেবে বেড়ে ওঠে। সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। আমরা ছোটবেলা থেকে জেনে আসি, আমাদের বাবা মারা বলে যে যখন তুমি কালচারাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকবা, তোমরা যখন সংস্কৃতির চর্চা করবা, তোমরা তখন সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠবা, তোমরা সমাজের অপরাধগুলোকে চিহ্নিত করতে পারবা এবং তোমাদের মধ্যে একটা সুন্দর সুস্থ মানসিকতা তৈরি হবে। এই বিষয়গুলো আসলে ঘর থেকে শেখা, এটা কোনো দাবির বিষয় না। এটা কেন আজকে প্রতিবাদ হিসেবে আমাদের এখানে দাঁড় করাতে হলো? এই জন্য আসলে আমরা লজ্জিত এবং দেশকে লজ্জিত হওয়া উচিত। এখানে শুধু সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের লজ্জিত হওয়া উচিত না। আমাদের এটা প্রস্তাবিত হয়েছিল, আমি ভুল না করে থাকলে 2018 সালে, যে সঙ্গীতকে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত করা হবে। এই দাবিটা যখন উত্থাপন করা হলো, এটা যখন প্রস্তাবিত হলো, তাহলে কি এমন কারণে এই জিনিসটাকে আবার পুনর্বহাল করার জন্য আমাদের এখানে দাঁড় করাতে হলো? শুধু আমাদের সঙ্গীত নয়, আজকে আমরা এখানে সঙ্গীতের বিভিন্ন শিক্ষার্থী আছি, আজকে আমাদের ডাকসুর প্রতিনিধিরা আছেন, অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা আছেন, এবং আমরা শুধু সঙ্গীতের পাশাপাশি শারীরিক শিক্ষার কথা বলতে চাই। আমরা জানি যে আসলে আমাদের বর্তমান সময়ে, এই ডিজিটালাইজেশনের সময়ে, মানুষ এক্সারসাইজ করার জন্য, শারীরিক শিক্ষার অ্যাক্টিভিটিগুলো করার জন্য তারা স্পেস পায় না। সেখানে যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই জায়গাগুলো বরাদ্দ করা হয় এবং এই বিষয়টাকে যখন একটা অধ্যয়নের বিষয় করা হয়, তখন প্রত্যেকটা শিশু আসলে সুযোগ পাবে শারীরিক শিক্ষার বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য। তাদের যেন মন, তাদের দেহ সব সুন্দরভাবে এই দেশের প্রকৃতির সাথে, সংস্কৃতির সাথে বেড়ে ওঠে। আপনাদের সবাইকে আহ্বান করবো সঙ্গীত নিয়ে কথা বলার জন্য কিংবা এই বিষয়ে আওয়াজ তোলার জন্য আপনাদেরকে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কিংবা সঙ্গীত চর্চা করতে হবে না। আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনি যদি আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে থাকেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ, আমি মনে করি আমাদের দায়িত্বশীল জায়গা থেকে এটা আমাদের দায়িত্ব এই বিষয়ে সোচ্চার হওয়া এবং এই সঙ্গীত শিক্ষক পদ এবং শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের জন্য আমি সবাইকে যার যার জায়গা থেকে কণ্ঠস্বর উঠানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। উপন্যাসকে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজিন। রাজিনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজিন আসসালামু আলাইকুম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের 24-25 বর্ষের শিক্ষার্থী। আজকে আমরা যে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গীত বিভাগ আছে, সেই সঙ্গীত বিভাগগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে দৃপ্ত এবং দৃঢ় একটি কণ্ঠে আমাদের প্রাণের দাবি নিয়ে আজকে আমরা নেমেছি। আমরা আসলে সঙ্গীতের মানুষ, উচ্চ স্বরে কথা বলা কখনোই আমাদের মানায় না। আমরা খুব শান্তিপূর্ণভাবে একটা জিনিস করতে পছন্দ করি, কিন্তু এই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি তীব্র যে একটা বিরোধিতা করার চেষ্টা করছে, এটা একটা অপচেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে একদম ধূলিসাৎ করে দিতে। এর জন্য আমরা আজকে এই প্রতিবাদটিতে এসেছি। আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা জাতির, সেই জাতিটা কিভাবে নিজেকে ইমপ্রুভ করবে, ইমপ্রুভ করার জন্য সেই জাতির বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিকের সাথে সাথে জাতির ভাষা, জাতির সংস্কৃতি সম্মিলিতভাবে যদি এগোতে না পারে, তাহলে কোনোভাবেই একটা জাতি কিন্তু নিজে প্রস্পার হতে পারে না এবং সেটা বিশ্বের দরবারে নিজের কাছে প্রতিষ্ঠিত করতে পারে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশে যে এই সাংস্কৃতিক অঙ্গনটিকে একটি হেয় করার চেষ্টা বা নিচ করার চেষ্টা, সেটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা জানাই এবং আমরা চাই যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সঙ্গীত শিক্ষা অব্যাহত থাকুক এবং শারীরিক শিক্ষাগত অব্যাহত থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ রাজিনকে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কথা শুনবো, আমরা ডাকসুর প্রতিনিধিদের কথা শুনবো। এর আগে আমাদের সঙ্গীত বিভাগে 22-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সাহিত্য সম্পাদক আমজিদ আক্তার বক্তব্য রাখার জন্য। আচ্ছা, সবাই প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছে। আমি আজকে আমার নিজের ছোটবেলার একটা ঘটনা বলতে চাই। যেখানে আমি ভুক্তভোগী হয়েছি, সেখানে আমার ছোট ভাই বোনরা ভুক্তভোগী না হোক, সেটাই আমি চাইবো। আমি যখন অনেক ছোট ছিলাম,
তখন আমাদের স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা হইতো। এখন প্রতিযোগিতাগুলোতে আমি নিজ ইচ্ছায় অংশ নিতাম। তো যখন আমি নিজ ইচ্ছায় অংশ নিতাম তখন আমি কখনো হইতাম না, কখনো ফার্স্ট হইতাম, কখনো সেকেন্ড হইতাম, কবিতা আবৃত্তি করতাম, গান করতাম, তো অভিনয় করতাম। এইগুলো আমার ফ্যামিলি থেকে আমাকে সেইভাবে সাপোর্ট করা হয়নি, কারণ প্রতিটা ফ্যামিলি শিল্পের মর্যাদা বুঝবে, বা আমার ফ্যামিলি যে বোঝে না এমন না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো তারা এই যে পারিপার্শ্বিক অবস্থা এখন তৈরি হয়েছে সেই পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা হয়তো রাজি হয়নি। তো আমি প্রচুর আমার পরিবারকে বলতাম যে আমি গান শিখতে চাই, কারণ আমি গানকে ধারণ করি। আমি ছোটবেলা থেকে নিজে নিজে গান শুনে গান গাই, বলি, প্রতিযোগিতায় অংশ নিই, কিন্তু বাসা থেকে সেইভাবে রাজি করা হয়নি। আমার স্কুলে যদি সঙ্গীতের একজন শিক্ষক থাকতেন এবং তিনি যদি আমাকে সঙ্গীত শিক্ষাটা দিতেন, তাহলে আজকে সঙ্গীত বিভাগে আসার আগে সঙ্গীত নিয়ে আমাকে এত দৌড়াদৌড়ি করতে হতো না যে সঙ্গীত বিভাগে আমি পড়তে চাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হওয়ার শর্তেও সঙ্গীত বিভাগে আসছি, কারণ সঙ্গীতকে আমি ধারণ করতে চাই। সঙ্গীতকে ধারণ করার সেই ক্যাপাসিটিটা ছোটবেলা থেকে আমি পাইনি। আমি তো চাইবো যে আমার ছোট ভাই বোনেরা সেই ক্যাপাসিটি ছোটবেলা থেকে পাক, কিন্তু সেই মাধ্যমটা বহু বছর ধরে সেই প্রক্রিয়াধীন থাকার শর্তেও সেটা বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেও বিভিন্ন ইন্ধন এবং বিভিন্ন প্রসেসিং এর ভুল প্রয়োগ করে আমাদের এই প্রসেসটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে সঙ্গীতের শিক্ষা, শিল্পের শিক্ষা, সব শিক্ষা ধীরে ধীরে আবার নিভৃত হয়ে যাচ্ছে। তো এখন আমি যেখানে ভুক্তভোগী হয়েছি, আমি এসে যেখানে সঙ্গীতকে পরিপূর্ণভাবে ধারণ করতে গেলে আমাকে এত কষ্ট করতে হচ্ছে, আমি তো নিশ্চয়ই চাইবো না যে আমার ছোট ভাই বোনগুলো এত কষ্ট করুক। তা আমি সবাইকে অনুরোধ করব, যে সব বাবা মাকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে অনুরোধ করব যে তারা যেন এটা বোঝে যে শিল্পের গুরুত্ব কতখানি এবং সন্তানদেরকে, তার শিক্ষার্থীদেরকে সেই প্রয়োজনীয়তা বোঝায়। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ শ্রেয়সীকে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ে আমরা একজন সম্মানিত শিক্ষকের বক্তব্য শুনব। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহীন স্যার। আমি স্যারকে স্যারের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভায় আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে প্রাথমিক স্কুলগুলোতে, এই স্কুলগুলোতে যে শিক্ষক, সঙ্গীত শিক্ষক, শরীরচর্চা বিষয়ে শিক্ষক, যেটি আমাদের সঙ্গীতের, আমাদের নাটকের, আমাদের চলচ্চিত্রের, আমাদের নৃত্যকলার, আমাদের সাহিত্য সংস্কৃতির ইতিহাসের, এই বাংলাদেশের যে এই দেশটির যে ইতিহাসের এটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি আঘাত তারা করেছে। আমরা মনে করি এই বিষয়টি যারা করেছেন এবং যারা এই বিষয়টিকে দেখাশোনা করছেন, পলিসি মেকিং আছেন, আমরা জানি, আমরা মনে করি আমাদের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থায় যে সরকার আছেন তারা প্রত্যেকেই, অনেকেই শিক্ষক। আমি খুবই অত্যন্ত দুঃখের সাথে বলছি, বেদনার সাথে বলছি, আমাদের উপদেষ্টা পরিষদে এতজন শিক্ষক থাকা সত্ত্বেও এবং যিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা শিক্ষক এবং প্রাইমারি স্কুলের যে প্রাথমিক যে এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি একজন সংবেদনশীল মানুষ, যার মাধ্যমে
এই ধরনের একটি হুকুম হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীরা আমার চেয়ে অনেক পরিষ্কার করে বলেছে, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, নৃত্যকলা এই জিনিসগুলোর প্রয়োজন কি বাংলাদেশে। আপনাদের উল্লেখ করেছে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি সুনির্দিষ্ট রাষ্ট্র ব্যবস্থা চায়, একটি স্থির স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা চায়। সেখানে আমি মনে করি আমাদের যে সঙ্গীত বিভাগের সকল শিক্ষার্থী সহ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদের যে আহ্বানে আজকের যে আয়োজনে আমরা নাট্যকলা বিভাগ অথবা নৃত্যকলা বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ, শুধু সাংস্কৃতিক কর্মী না, সারা বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মতো এই ইস্যুতে তারা ঝাঁপিয়ে পড়বে, তারা দরকার হলে আবার নতুন করে আন্দোলন করবে। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের বিক্ষোভ। পরিশেষে কথা একটাই, হুকুম যখন দিয়েছেন হুকুমটাকে বাতিল করেন এই কারণে শুধুমাত্র ধর্ম দিয়ে একটি রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়। সংস্কৃতি সেখানে কখনোই ধর্মের প্রতিবন্ধকতা করে না। আপনারা জানেন, সঙ্গীত যেমন ধর্ম মানুষের বিকাশ করে, সঙ্গীত অথবা পারফর্মিং আর্টে, চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, নাটক, নৃত্যকলা, কবিতা আবৃত্তি, শিল্পকলা, সমস্ত মাধ্যমগুলো মানুষের মানবিক চেতনার উন্মেষ ঘটায়। তাহলে কেন এই ব্যারিকেড? কার ইঙ্গিতে? কোথায় ভয়? আমরা মনে করি খুবই অতি সত্বর, ভালো মানুষের মতো, বিবেকবান মানুষের মতো, সচেতন মানুষের মতো এই যে পশ্চাৎপদতার যে ইঙ্গিত বহন করছে আমাদের এই কালো আইন, কালো উদ্যোগ, এটা নিপাতজাত। আপনারা জানেন, পাশাপাশি সারা পৃথিবীতে আপনি যদি তুর্কিতে যান, আপনি যদি মালয়েশিয়া যান, আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে যান, যেখানে সঙ্গীত শিক্ষক মাস্ট, তাহলে কি হলো বলেন তো? আমাদের বাংলাদেশে এইসব সঙ্গীত শিক্ষক থাকবে না, যেখানে আমরা সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নাটক, সঙ্গীত, চলচ্চিত্র এই বিভাগগুলো খোলার উদ্যোগ নিচ্ছি। তখন কেন এই হুমকি? প্রতিবাদ জানাই, ঘৃণা প্রকাশ করি এবং সাথে সাথে সুরাহ করুন, না নচেত আপনাদের মঙ্গল হবে না, স্থির থাকবেন না, স্বাভাবিক থাকবেন না। সবাইকে ধন্যবাদ।